আগামী সপ্তাহের জন্য কিছু স্টক নিয়ে আলোচনা করব সুইং ট্রেডিং এর জন্য, যে স্টকের মধ্যে একটি স্টক কিন্তু বিগত 2-3 বছরের প্রাইস কনসলিডেশনের পর ব্রেকআউট দেওয়ার একদম কাছে চলে এসেছে। সুতরাং ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেক কিছু কথা আমি এই ভিডিওতে বলবো, আশা করি ভালো লাগবে। একটু ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপডেট দেব তার নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে আসে। কেন এটা জরুরি সেটা আমি বলি। আপনাদের যদি মনে থাকে আর যদি মিস করে থাকেন তাহলেও বলবো, জাস্ট 6 দিন আগে আমি ইন্ডিয়ার গ্রোথ স্টোরি নেক্সট 3 থেকে 5 বছরে যে ইন্ডিয়া হয়তো থার্ড ইকোনমি হতে চলেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সেই গ্রোথ স্টোরি যদি ইনট্যাক্ট থাকে তাহলে তার জন্যে 10টি স্টকের একটা, তার মধ্যে কিছু মিউচুয়াল ফান্ডও ছিল, একটি 10টি ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা কথা নিয়ে বলেছিলাম এলএনটি। লার্সেন অ্যান্ড টিউব্রো কিন্তু ওই 6 দিন আগে যখন চলছিল, আমি যদি দেখি এই যে লার্সেন অ্যান্ড টিউব্রো তখন কথা হচ্ছিল 3380 টাকায় তখন ছিল। আপনাদের সাথে এই লেভেলে আমি আলোচনা করেছিলাম। ভিডিওটা প্লিজ দেখে নেবেন, ভিডিওটাকে আমি এন্ড স্ক্রিনে আবার দিয়ে দেব। সেখানে আমি বলেছিলাম যে যদি ভারতের গ্রোথ স্টোরি 3 থেকে 5 বছরের জন্য আমাদের কল্পনা করতে হয়, লার্সেন অ্যান্ড টিউব্রোকে বাদ দিয়ে কিন্তু হতে পারে না। এটা আমি খুব জোর গলায় বলেছিলাম এবং তখনও জানতাম না, কিন্তু 3387 থেকে আজকের দিনের দামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে এলএনটি কিন্তু 3655 পৌঁছে গেছে উইকলি চার্টে। এখানে কিন্তু একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। 3387 থেকে 3655, প্রায় 300 পয়েন্টের মতো র্যালি একটা মানে 6 দিনের মধ্যে একটা লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু সচরাচর দেখা যায় না। প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কারোর এলএনটিতে পজিশন নিজেরা অ্যানালিসিস করে নিয়েছিলেন কিনা, বা পজিশন আছে কিনা, বা আপনাদের মতামত কি। যারা এই ভিডিওটা মিস করেছেন আবারও বলবো, ভিডিওটা আবার দেখে নেবেন। এই ভিডিও দেখার পর এই ভিডিওর এন্ড স্ক্রিনে শেষে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিন্তু টাটা মোটরস নিয়েও বলা ছিল। টাটা মোটরসের যদি একটু আপডেট দিই, টাটা মোটরসও তখন প্রায় 1000-এর কাছেই চলে এসেছে। 988, আমার মনে হয় হাই 990, 992ও হয়েছিল। সুতরাং ওটা 1000 বলাই যায়। এবং আমি আপনাদের সামনে কিন্তু অনেক এই চ্যানেলে 400 লেভেল থেকে বলে আসছি, তারপর 600-তে রিএন্ট্রি করা ছিল, 800-তে রিএন্ট্রির কথা হয়েছিল, তারপর 919-এ আমি এই রিসেন্টলি জাস্ট 1 মাসও হয়নি, 3-4 সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে নিজে আমি নিয়েছিলাম। যদিও 1000 আমার মোটামুটি টার্গেট ছিল এবং 1000 তো প্রায় ছুঁয়েই নিয়েছে, সুতরাং আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। তা বলে কি মানে টাটা মোটরস কি আরও বাড়তে পারে না? হয়তো বাড়তে পারে, এখান থেকে একটু কনসলিডেট হয়তো করতে পারে, আবার বাড়তে পারে। কিন্তু আমি মোটামুটি আমার পার্সোনাল সুইং ট্রেডিংয়ে, যেগুলো শর্ট টার্ম সুইং ট্রেডিং, মিডিয়াম টার্ম নিয়ে কথা হচ্ছে না, শর্ট টার্ম সুইং ট্রেডিংয়ে আমি 5%, 6%, 10% এলে আমি সেখান থেকে প্রফিট বুক করে নেওয়ার প্ল্যান করি, কারণ সেগুলো শর্ট টার্ম সুইং ট্রেডিং। সো সেই অনুযায়ী কিন্তু টাটা মোটরস অলরেডি টার্গেটও মানে বহুবার অ্যাচিভ করেছে, এবারও অ্যাচিভ করেছে। সুতরাং সেই একটা আপডেট আপনাদের দিয়ে রাখলাম। আচ্ছা, এলএনটি আর টাটা মোটরস নিয়ে তো কথা হলো। এবার এই সপ্তাহের যে কয়েকটা স্টক আমার ভালো লাগছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু নিফটি দেখে নেওয়ার দরকার। আর স্টকগুলোর নাম দেখে চলে যাবেন না, কারণ স্টকগুলোর কিন্তু আমি স্টকগুলোর স্টপ লস, তারপর কি ধরনের এন্ট্রি হবে, কিছুতে হয়তো 50% আমি এন্ট্রি করব, তারপর হয়তো কিছুক্ষণ কনসলিডেটের পরে আবার এন্ট্রি, এরকম স্ট্র্যাটেজি কিছু থাকবে, সেগুলোও আমি আলোচনা করব। আবার বলে নিই, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারও নই, আপনাদের অ্যাডভাইস দিচ্ছি না। নিজেদের অ্যানালিসিসের জন্য, নিজেদের ওয়াচ লিস্টে রাখার জন্য এটা বলছি, নিজেরা অ্যানালিসিস করে নিজেরা ডিসিশন নেবেন। আমি জাস্ট ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড করছি, কিনবেন কি কিনবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। নিফটিকে নিয়ে একটু কথা বলে নিয়ে তারপর শুরু করব। নিফটি উইকলি চার্টে যদি দেখেন, সুন্দর হাইয়ার হাই তৈরি করে তো যাচ্ছেই উপরে, লাইফ হাই এর আগের উইকেও করলো, সুতরাং ঠিক চলছে। এবার মাঝে মাঝে দেখুন একটু 3-4%-এর মাঝে মাঝে কারেকশন দেবে, যেমন এখানে দেখেছেন 2 সপ্তাহ ধরে কারেকশন দিয়েছিল। তো এরকম কারেকশন আসতেই পারে, তার জন্য ভয় পেয়ে গেলে চলবে না। ভালো কোয়ালিটি স্টকে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটা আমি আগের ভিডিওতেও আমি বলেছিলাম। ভালো কোয়ালিটি স্টকে যদি থাকেন, যেমন এসবিআই, টাটা মোটরসে আছেন, এলএনটিতে আছেন, এইচডিএফসি ব্যাংকে আছেন, ইনফোসিসে আছেন, তাহলে যদি মার্কেট কারেকশনের নিচেও নামে ভয় পাওয়ার তেমন কিছু হবে না। কিন্তু যদি ফালতু স্টকে থাকেন, যাদের অত ভবিষ্যৎ নেই, যাদের ওরকম নেই, সেখানে একটু
অসুবিধা হতে পারে, ঠিক আছে, যেখানে খুব নিউজ বেসড ব্যাপার আসে, যেমন পেটিএম একটা উদাহরণ দিলাম, সেখানে একটু ভয় পাওয়ার জিনিসগুলো থাকে। ওকে, তো চলুন প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রালের একটু উইকলি চার্টে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই সব যে লেভেল, এই যে লেভেলগুলোর এইগুলোর থেকে কিন্তু আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতো, তার উপর কিন্তু একটা ব্রেকআউট ও দিয়েছে। এবার কি হতে পারে এটা আপনারাও জানেন, ব্রেকআউট দেওয়ার পর কি হতে পারে সেটা আপনি বলি। আমি যদি এখানে একটা লাইন আপনাদের টেনে ব্রেকআউট জোনটাকে এই করি, তারপর এইখানে ব্রেকআউটটা একটু দিল, তারপর আবার হয়তো একটু কনসলিডেট করে আবার রিটেস্টের জন্য আসবে, এখানে একটু দাঁড়িয়ে আবার হয়তো উঠতে পারে। সুতরাং এইখানে যদি কেউ নেয় নিজে অ্যানালিসিস করে, তাহলে হয়তো 50% পজিশন নেওয়া উচিত, এই নয় যে 100% যা আমার নেওয়ার কথা পুরোটাই নিয়ে নিলাম, না, কারণ রিট্রেস করতে আবার নিচে একটু আসতে পারে, তারপর আবার ব্রেকআউটটা দিতে পারে, সেই ব্যাপারটা দেখতে হবে। আর স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে আপনার এই জোনে, সেটা যদি ভেঙে যায় স্টপ লস থাকবে আপনার এই জোনে 2000 লেভেলে। 2000 লেভেলটা যদি ভেঙে ট্রেড করতে থাকে, এখন 2100-তে ট্রেড করছে, 2000 লেভেলের নিচে যদি ট্রেড করতে শুরু করে তাহলে ব্রেকআউটের একটা ফেলিয়ার ধরা যেতে পারে, এবং সেক্ষেত্রে আমরা একটু সেক্ষেত্রে বেরিয়ে যেতে হবে। তাই জন্যই পজিশন নিলে 50%, তারপর কনসলিডেট করে যদি আবার উপরের দিকে যায় তখন বাদ বাকিটা অ্যাড করা যেতে পারে। অ্যাস্ট্রাল কিন্তু ওয়াচ লিস্টে রাখার মতো, একটু অনেক বছরের ব্রেকআউটটাকে কিন্তু করছে। কিন্তু যেটা আমি স্টকটা বলেছিলাম যেটা 3 বছরের পরে প্রায় ব্রেকআউট দিচ্ছে, প্রায় 3 বছরের পরে, সেটা হচ্ছে টাটা স্টিল। ঠিক আছে, টাটা স্টিল। সাধারণত আমি এই চ্যানেলে বেশি কমোডিটি বেসড বা মেটাল সেক্টরের উপর কিন্তু বেশি ফোকাস করি না, আপনি দেখবেন না যে মেটাল সেক্টরকে আমি বেশি কভার করি। তার কারণ একটাই, যে রিটেল ইনভেস্টরদের পক্ষে খুব রিস্কি হয়ে যায়, বাড়লে তো বাড়ে ঠিক আছে, আবার কমার সময়ও কিন্তু খুব কমে, কারণ এগুলো একটু কমোডিটি বেসড, এগুলো একটু কি বলবো, অনেক কিছুর উপর বেস থাকে। যেমন আমি কথা বলছি, ধরুন বেদান্তা মাইনিং এর ক্ষেত্রে, মেটালসের ক্ষেত্রে, এক্ষেত্রে বাইরের যেমন দাম যদি বাড়ে কমে, কমোডিটি দাম তার উপর অনেকটা নির্ভর করে। ধরুন অ্যালুমিনিয়ামের দাম বাড়া কমায় আপনার ন্যাশনাল অ্যালুমিনিয়াম যে স্টকটা আছে তার স্টকের ওঠানামা অনেকটা নির্ভর করে। তো যেগুলো আমাদের রিটেল ইনভেস্টরদের হাতে নেই, বা রিটেল ইনভেস্টররা ওই লন্ডনের এলএমই মার্কেটে কি হচ্ছে, মেটালের দাম কেমন থাকছে, সেগুলো ট্র্যাকও করাটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়। সুতরাং তার জন্য আমি কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু তা সত্ত্বেও টাটা স্টিলটা কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউটের কাছাকাছি এসে গেছে। আমি যদি উইকলি চার্টে দেখি, এইখানে আমি যদি আপনাদের লাইনটাও একটা তৈরি করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্রেকআউটটা দিয়েছিল একদম টপ যদি নিই সেটারও ব্রেকআউট করছে, আমি যদি বডিটাও নিই তাহলেও দেখব যে প্রায় এই সব জায়গা যেগুলো আগে প্রায় আপনার কোন সালে করেছিল, এইসব জায়গায় প্রায় 2021-এর জুন মাসে যে টপটা তৈরি করেছিল সেটাকে কিন্তু একটা ব্রেকআউট দিয়ে ও ক্লোজিং দিয়েছে, ক্লোজিং বেসিসে ব্রেকআউটটা দিয়েছে। এইবার প্রবলেম হলো, ব্রেকআউট দেওয়ার পরেই কিন্তু দেখুন দুটো সিনারিও হতে পারে। দুটো সিনারিও কি, ব্রেকআউট দিল, তারপর সুন্দর আবার গ্রিন তৈরি করে একটু উপরের দিকে এরকম গেল, তাহলে তো খুবই মজা, আপনি পজিশন নিলেন, উপরে চলে গেল, ভালো। আরেকটা সিনারিও কি হতে পারে, সিনারিওটি ব্রেকআউট দিল, তারপর একটু 1-2 সপ্তাহ আবার এখানে একটু নাচানাচি করলো, একটু রিট্রেস করলো, তারপর আবার ব্রেকআউটটা দিল। এই যে রিট্রেস এইখানে এই যে আগেটার যে রেজিস্ট্যান্স ছিল সেখানে আবার এলো, তারপর আবার উপরে গেল। এই দুটো সিনারিও হতে পারে। এই জন্যই সবচেয়ে সেফেস্ট প্লে হচ্ছে, আমি যা পজিশন, ধরুন কথার কথা কেউ 100টা স্টক কিনতে চান টাটা স্টিলে, উচিত যে 40 বা 50টা স্টক একটু কিনে দেখা, 50% পজিশন এখন বানানো হলো, তারপর আবার যদি রিট্রেসমেন্ট করে উপরের দিকে ভালো প্যাটার্ন তৈরি করে যায়, স্টপ লসটা হিট না হয়, সুন্দর মেনটেন করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারপর আবার নেওয়া উচিত। হ্যাঁ, আরএসআই একটু ওভারবটের দিকে যাচ্ছে, ওভারবট ঠিক নয়, এখন 75-এ আরএসআই আছে এমন কিছু নয়, কিন্তু তাও একটু, তাই জন্য একটু কনসলিডেশনের ব্যাপার কিন্তু থাকতে পারে। তাই জন্যই অনেক সময় কি হয়, অনেক সময় রিটেল ইনভেস্টরদের হাত থেকে স্টক বেরিয়ে যায় কেন, সঞ্জয় ধরে আছি তো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, দাম পাচ্ছি না, কারণ ব্রেকআউটে নিয়েছি, ব্রেকআউটের পর ও তো কনসলিডেট করবে, তারপর আবার বাড়বে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি দেব, যেটা আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আছে, যে স্টকটা পার্সোনাল সুইং ট্রেডিং পোর্টফোলিওতে আছে, সেই স্টকটা নিয়েও এই ভিডিওতেই কথা বলবো, যেখানে কনসলিডেশন ফেজে আমাদের মাইন্ডসেট কি হওয়া উচিত সেটা নিয়ে একটু কথা বলে দেবো। সুতরাং মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো
কিন্তু টাটা স্টিলে এই ব্যাপারটা আছে। এবার স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস নিয়ে একটু কথা বলে নেব। স্টপ লস যদি আমি দেখি তাহলে আমি এই ক্যান্ডেলের একটু নিচে, একটু ডিপ হবে, ঠিক আছে, 144 টাকা 142 টাকায় ক্লোজিং বেসিসে ওই টাচ ক্যান গো তা নয়, ক্লোজিং বেসিসে 144 টাকায় কিন্তু একটু দেখতে স্টপ লস থাকবে। 155 টাকায় এখন চলছে, সুন্দর ব্রেকআউটের জায়গায় ও কিন্তু আছে, বা ব্রেকআউট হয়ে গিয়েও দাঁড়িয়ে আছে, এটা বলা যায় টাটা স্টিল। ওকে, এই ফাঁকে বলে রাখি, ভিডিওকে ভালো লাগলে তো লাইক অবশ্যই করে দেবেন। তাছাড়া যারা মেন্টরশিপ ব্যাচে, সুইং ট্রেডিংয়ের মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান, তারা আমার চ্যানেলকে ভিজিট করবেন। চ্যানেলকে ভিজিট করলেই কিন্তু এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, মানে ইউটিউবে আমার চ্যানেলটা নাম লিখে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে ঢুকে গেলেই এখানে জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটন ক্লিক করলে এই যে এসটি সুইং চ্যাম্প ব্যাচ, এখানে কি কি থাকবে তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে কোর্স শিডিউল নিয়ে, সেটা একটু দেখে নেবেন। তারপর যদি জয়েন সত্যিই করেন, জয়েন করার পর দেখবেন এখানে বিভিন্ন ট্যাব আছে না, হোম, ভিডিও, লাইভ, এখানে আপনার মেম্বারশিপ বলে একটা ট্যাব আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন। এই মেম্বারশিপ ট্যাবের আন্ডারেই কিন্তু আমার যাবতীয় মেম্বার্সদের জন্য যা ভিডিও থাকে, স্টুডেন্টদের জন্য যা ভিডিও থাকে, যা লাইভ ক্লাসেস থাকে, যা কিছু থাকে সব এখানে দেওয়া থাকে। তবে এটা সুইং ট্রেডিং নিয়ে, স্টক স্পেসিফিক, যারা সুইং ট্রেডিংটা ভালোভাবে সিরিয়াসলি দেখতে চান তারাই এই কোর্সে জয়েন করতে পারেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, এখানে আজকে একটা স্পেশাল ভিডিও রিলিজ হবে সন্ধ্যার দিকে। যারা আমার এসটি সুইং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট তারা মেম্বারশিপে অবশ্যই দেখে নেবে, ওই সন্ধ্যে 6টা নাগাদ বা তার আগে একটা রিলিজ হবে, সেটা একটু দেখে নিও তোমরা মেম্বারশিপ ট্যাবে এসে। ওকে, তো ঠিক আছে, এটা গেল একটা কথা। এবার চলুন নেক্সট স্টকে আসা যাক। ওকে, নেক্সট স্টকে আসা যাক। সেল, টাটা স্টিল জানেন স্টিল সেক্টরে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এটাও ব্যাপারে আছে। যদি টাটা স্টিল মানে স্টিল সেক্টরটা যদি বাড়ে তাহলে সেলও একটা পিএসইউ ফ্লেভার তো আছে, এবার সেটাও দেখা যেতে পারে। এবার আমি জানি অনেকে সেলের উপর একটু বেশি করবেন, কারণ একটু কম দাম 137 টাকা আছে, টাটা স্টিলের উপর একটু বেশি দাম হলে আমরা একটু অ্যাভয়েড করি, ওরকম ব্যাপার নয়। ব্যাপারটা দুটোরই চার্ট প্যাটার্ন কিন্তু সিমিলার বা ভালো। এবার যেমন ওইখানে 52 উইক মানে 3 বছরের হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছে, ব্রেকআউট দিয়েছে, কিন্তু এখানে তা নয়। এখানে 3 বছরের হাই বা এই হাইয়ের উপর দেয়নি, কিন্তু এই হাইয়ের উপর দিয়েছে। এই হাইটা এখনো বাকি আছে, তাই জন্য মানে এই হাইয়ের উপরে কিন্তু ব্রেকআউট দিয়েছে, যে হাইটা ও করেছিল ওই 2021-এর ওই জুনের পরে। জুনে আপনার হাই তৈরি করেছিল টাটা স্টিল 2021-এর, তারপর 1-2 মাস বাদে সেল এই হাইটা তৈরি করে। সেল এই হাইটা যে তৈরি করেছিল এটা কিন্তু 2021-এর ওই জুন মাসে, এই হাইকে কিন্তু এখনো ক্রস করতে পারেনি। এই হাইটা কি কেন এই কথা বলছি, কেন একটা টার্গেটের ব্যাপার চলে আসে। যদিও আমি টার্গেটে বিশ্বাস করি না, তাও এই 143 145 এই ব্যাপারটা চলে আসে। সুতরাং এই যে ব্রেকআউটটা দিয়েছে, এই ব্রেকআউট দিয়ে যে ক্লোজিং করেছে, সেখানে দেখুন প্রথমে একটা ব্রেকআউট কিন্তু এরকম দিয়েছিল, তারপর কিন্তু ব্রেকআউট ফেলিয়ার হিসাবে মনে হয়েছিল, কিন্তু এখানে ও কনসলিডেট করে আবার একটা ব্রেকআউট দিয়েছে, সুন্দর ব্যাপার। সুতরাং এইখানে এই রিট্রেসমেন্টে কিন্তু 50% পজিশন নিয়ে সেম অ্যাপ্রোচ টাটা স্টিলের মতো 50% পজিশন দেখা যেতে পারে। জাস্ট ফর অ্যানালিসিস পারপাসে বলছি, কোনো রেকমেন্ডেশন নয়, কিন্তু নিলে ওই 100% পজিশনই নিয়ে নেবো তা নয়, ঠিক আছে। 50% এখানে নেওয়া যায়, তারপর আবার দেখা যায় যদি এইটা ব্রেকআউটটা টিকে যায়, যেটা এখন 131 টাকা 137 টাকায় চলছে মোটামুটি, তাহলে কিন্তু 144 145টা দেখাই যেতে পারে, টার্গেটটা কিন্তু আসে। তারপর 145 ব্রেকআউট করে গেলে তো ওই টাটা স্টিলের মতোই প্যাটার্ন তৈরি হয়ে যাবে। কিন্তু এই যে প্যাটার্নগুলো হচ্ছে বারবারই লক্ষ্য করুন, এই যে যেমন এই লেভেলের থেকে যখন ব্রেকআউটটা দিল, এই লেভেল থেকে যখন ব্রেকআউট দেওয়ার পর কিন্তু 2-3 সপ্তাহ, দেখুন এটা উইকলি চার্ট, 2-3 সপ্তাহ কিন্তু কনসলিডেট করেছে, তারপর আবার ব্রেকআউট দিয়েছে। এই কনসলিডেট ফেজে আপনার হাতে স্টকটা রাখতে পারবেন কিনা সেটা আগে দেখে তারপর এই স্টকগুলোতে ঝাঁপাবেন। অনেকে আমি দেখি যারা স্টকের চরিত্র বোঝেন না, মানে স্টকটা একটা ব্রেকআউট দিল, তারপর হয়তো কিছু সপ্তাহ হতে পারে, 2-3 সপ্তাহ হয়তো দাঁড়িয়ে থাকবে, তারপর হয়তো আবার বাড়বে। সুতরাং ব্রেকআউট দিলেই যে আমি 100% নিয়ে নেবো তা নয়, 20% নিলাম, 30% নিলাম, নিচে এলো আবার একটু অ্যাকুমুলেট করলাম, একটা সার্টেন তো স্টপ লস থাকবেই, স্টপ লস এলে বেরিয়ে যাব। এক্ষেত্রে স্টপ লস কি আমি বলে দেবো, কিন্তু ওই যতক্ষণ দেখছেন এই যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের নিচে একটা ক্লোজিং বেসিসে একটা স্টপ লস রাখতে হবে। এই জন্য ক্লোজিং বেসিস বলি, যেখানে ব্রেকআউটটা ফেলিয়ার, মানে তার নিচে চলে গেলে, তার নিচে ক্লোজিং দিলে ব্রেকআউটের ফেলিয়ার ধরা হবে, তাহলে ট্রেডটা ওয়ার্কআউট হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সব ট্রেডেই যে আপনি প্রফিট করবেন তা তো নয়, ট্রেডারদের তা হয়ও না।
কিন্তু ওই একটা স্ট্র্যাটেজি বেস করে আপনাকে নিতে হবে যে ব্রেকআউটের পরে কিন্তু কিছু সপ্তাহ, কিছু দিন নয়, কিছু সপ্তাহ একটা স্টক কিন্তু কনসলিডেট করতে পারে, ঠিক আছে? তাই জন্যই বলি কনসলিডেশনে আপনার হাত থেকে যদি ভালো স্টক বেরিয়ে যায় তাহলে আফসোস হবে। যাই হোক, তো এক্ষেত্রে স্টপ লস কত হবে? স্টপ লস হবে এই যে আজকে এবার যে উইকলি ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার নিচে ক্লোজিং বেসিসে, মানে হবে এই সব জায়গায়, মানে 120-120-র নিচে যদি ক্লোজিং বেসিসে দেয়, হ্যাঁ একটু পার্সেন্টেজ টার্মসে অনেকটাই দূরে, তাই জন্য তো আমরা অল্প পজিশন নেওয়ার কথা বলছি, মানে 20%, 30%, 40% এরকম। কারণ এগুলোতে যখন ব্রেকআউট হয় সেগুলো অনেক বেশি হয়, দেখতেই পাচ্ছেন 3-4% বাড়ে। সেল ফেল মাঝে মাঝে কিন্তু এই যে এক একটা ক্যান্ডেল দেখছেন এগুলো মাঝে মাঝে 6-7%-এরও এক একটা ক্যান্ডেল দেখা যায় উইকলিতে যখন আমি অ্যানালিসিস করছি। সুতরাং এগুলো যেমন একটু ছোট সাইজের টিকিট সাইজের স্টক, বুঝতেই পারছেন এগুলোতে এই ভোলাটিলিটি, এই বাড়া কমাটার পার্সেন্টেজও কিন্তু খুব বেশি থাকে, তাই জন্য 120-তে ক্লোজিং বেসিসে স্টপ লস থাকবে। ওকে, চলুন পরের স্টক নিয়ে আলোচনা করি। L&T অ্যান্ড টাটা মোটরস নিয়ে তো আলোচনা করেইছি। অনেকে বলবেন যে টাটা মোটরসে এখন কি এন্ট্রি করা যায়? দেখুন, বারবার কি এক সুযোগ দেবে? বারবার আমি মানে প্রায় বিগত 6 মাস 8 মাস থেকে টাটা মোটরস নিয়ে বলে আসছি এবং প্রচুরবারও সুযোগ দিয়েছে এন্ট্রি করার। সবসময় যে আপনি এন্ট্রি করার চান্স পাবেন তা তো নয়, এখন তো 1000 টাকা হয়ে গেছে, আবার একটু কনসলিডেট করতে দিন, নিচে আসতে দিন, পরে দেখা যাবে, তাই না? তো এখন তো একটু প্রফিট বুক করার সময়। আমিও পার্সোনালি আমার 919 টাকায় নেওয়া আছে, তার থেকে আমি একটু প্রফিট বুকিংয়ের কথা ভাববো সেই শর্ট টার্মের ব্যাপারে। তবে মিডিয়াম টার্ম টু লং টার্ম টাটা মোটরস অলওয়েজ গুড, এখনো ভালো আছে, কোনো অসুবিধা নেই। পিওর সুইং ট্রেডিং যারা 1-2 সপ্তাহের জন্য নেন, 3 সপ্তাহের জন্য নেন, যেটা আমার পজিশন ছিল, সেখান থেকে হয়তো একটু প্রফিট বুক করার সময় একটু এসেছে, ঠিক আছে? তারপর আবার বাই অন ডিপস করা যেতে পারে, সেটা তো আপনাদের জানাই আছে। ওকে, তো যে স্টকটা নিয়ে আবার পরে কথা হবে সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। আপনাদের যদি একটু জুম করে দেখাই, যখন এইখানে এসেছিল, এই জন্যই বলি চ্যানেলটাকে একটু ফলো করতে হবে। আমার চ্যানেলটাকে যদি ফলো করেন লার্নিং পারপাসের জন্য, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, নাহলে ভিডিও মিস হয়ে যেতে পারে। যেমন দেখুন, এই রেড ক্যান্ডেলটা যখন এসেছিল একদম 200 ডেজ মুভিং অ্যাভারেজের সাপোর্টে, তখন কিন্তু আমি আপনাদের নিয়ে ভিডিও করেছিলাম। দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলটা, হিন্দুস্তান ইউনিলিভার। এই ভিডিওটা হয়েছিল এই 3টি সুইং ট্রেডিং স্টকস, 3টে স্টক নিয়ে আলোচনা করেছিলাম। এশিয়ান পেইন্টস ছিল, দীপক নাইট্রাইট ছিল, হিন্দুস্তান ইউনিলিভার ছিল। তখন এই জাস্ট রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, ঠিক আছে? তখন এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, একদম মুভিং অ্যাভারেজে এসেছিল। হিন্দুস্তান ইউনিলিভার তখন 2375-এ চলছিল, 2375-এ চলছিল। এখন কত টাকায় চলছে? এখন চলছে 2416। সেখান থেকে উপরেই আছে, দেখতেই পাচ্ছেন দুটো উইকে কিন্তু এর উপরে চলছে। সুতরাং হিন্দুস্তান ইউনিলিভার আপনাদের চেনানো ছিল যে যারা একটু সেফ স্টকে থাকতে চান। হ্যাঁ, এই স্টকগুলো এরকম নয় যে আজকে নেব কালকেই সুন্দর 10-20-25% রিটার্ন আমায় দিয়ে দেবে এক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে, না। এইগুলো হচ্ছে একটু ডিফেন্সিভ সেক্টরের স্টক। এফএমসিজি মানে একটু ডিফেন্সিভ জাতীয় স্টক। এইখানে যারা, কারণ যারা একটু লার্জ ক্যাপ বেস, একটু সেফ খেলতে চান, একটু সেফ পোর্টফোলিওতে দেখতে চান, তারা, কারণ হিন্দুস্তান ইউনিলিভার অনেকের পোর্টফোলিওতেও রাখতে চান তো লং টার্মের জন্য, তাদের জন্য একটু অ্যাকুমুলেশনের ব্যাপারটা আছে। তাই জন্য আমি 200 মুভিং অ্যাভারেজে যখন উইকলি চার্টে এসেছিল তখন কিন্তু আপনাদেরকে চিনিয়ে দিয়েছিলাম, আবার চিনিয়ে দিচ্ছি। ব্যাপারটা এখনো বেশি হয়নি, এখান থেকে একটা সুন্দর বাউন্স নিয়ে যাচ্ছে। যারা একটু লং টার্ম বেসিসে দেখতে চান, যারা পোর্টফোলিও করেন, যারা হিন্দুস্তান ইউনিলিভারের প্রতি ভালোবাসা আছে, এফএমসিজি সেক্টরের প্রতি ভালোবাসা আছে, তারা কিন্তু এই জিনিসটাকে দেখতে পারেন, ঠিক আছে? স্টপ লস কোথায় থাকবে? দেখুন, ইনভেস্টমেন্ট হলে তো স্টপ লসের ব্যাপার নয়, তবে যারা এক পিওর সুইং ট্রেডিং নিচ্ছেন তারা যদি এই 200 মুভিং অ্যাভারেজ এর নিচে যদি ক্লোজিং দেয়, মানে 2330-এর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে একটু বেরিয়ে যেতে হবে বই কি, ঠিক আছে? স্টপ লসও বলা থাকলো। পিএনবি স্টকটা আমি কেন বলছি সেটা একটু বলি। পিএনবি বলছি, আমি এই ভিডিওতেই বলেছিলাম না, একটা স্টক যেটা আমার সুইং ট্রেডিং পোর্টফোলিওতে আছে, নট ফর ইনভেস্টমেন্ট, সুইং ট্রেডিং পোর্টফোলিওতে আছে, কিন্তু অনেক একটু সপ্তাহ ধরে রিট্রেসমেন্ট করছে, ওই একটু মনে হচ্ছে দৌড় বেরিয়ে যায় কিনা, সেই ধরনের মানসিকতা আমি কি করে তৈরি করি সেটা আমি আপনাদের বোঝাবার জন্য একটা স্টক বলেছিলাম, সেটা হচ্ছে পিএনবি। আমি আমার চ্যানেলে 100 টাকা থেকেও, মানে প্রথমে তো 48 টাকা থেকে কভার করা ছিল, 52 টাকা থেকে কভার করা ছিল, সেখান থেকে তো ডবলেরও বেশি হয়ে গেছে, সেটা ছাড়ুন। রিসেন্টলি আমি 100 টাকায়, জাস্ট এক মাস আগে 100 টাকায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখান থেকেও 30% 25% প্লাসে আছে, 130 টাকাও হয়েছিল। তো যাই হোক, আমার মোটামুটি কেনা দাম এই 125-26 টাকার কাছাকাছি আছে। তারপর দেখুন এখানে ব্রেকআউট দেওয়ার পর 2 সপ্তাহ ধরে কিন্তু ও কনসলিডেট করছে। এতে কি আমি বেরিয়ে যাব?
আমাকে বেরিয়ে যাওয়ার জন্য দুটো অ্যানালিসিস আমি করি। মেন হচ্ছে আমার স্টকটা কি বাজারের থেকে খুব খুব আন্ডার পারফর্ম করছে? উত্তর হলো না, বাজারও বাড়ছে এবং এর স্টকের যে চার্ট আছে সেটাও খারাপ নেই, সেটাও বাড়ন্ত দিকেই আছে। সেক্টর পিএসইউ আছে, পিএসইউ ব্যাংকগুলো এখন ভালো করছে। আরেকটা যে প্যারামিটার দেখি যে ফান্ডামেন্টালটা কি খারাপ হয়ে গেছে? উত্তর হলো না। কোয়ার্টারলি রেজাল্ট আগের কোয়ার্টারলি রেজাল্টও ভালো হয়েছে। হ্যাঁ, এর পরের কোয়ার্টারলি রেজাল্ট হয়তো খারাপ হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু যতটা ডেটা আসলে আমাদের হাতে আছে সেই ডেটা বলছে না কোয়ার্টারলি রেজাল্টও ভালো হচ্ছে, এনপিএ ভালো, এনপিএ কমছে, এইসব হচ্ছে। তো ঠিক আছে, সুতরাং প্যানিক হওয়ার কিছু নেই। 2 সপ্তাহ যদি কনসলিডেট করে, আই উইল নট বি প্যানিক। তাই জন্যই বলছি এই এই পরিস্থিতিতে, এই বুল মার্কেটে যেখানে মাঝে মাঝে আপনি রিট্রেসমেন্টও পাবেন 3-4%, সেখানে মেন হচ্ছে আপনি পজিশন সাইজ ঠিক রাখতে হবে। সেখানে এরকম কনসলিডেশন ফেজ আসবে, তাতে যাতে ভালো স্টক আপনার হাত থেকে বেরিয়ে না যায়, এই জন্য ভালো স্টকে থাকতে হবে। ঠিক আছে, তাই জন্য দেখুন কনসলিডেট করছে, ঠিক আছে। আমার একটা 115তে স্টপ লস আছে ক্লোজিং বেসিসে, অবভিয়াসলি ক্লোজিং বেসিসে। তাছাড়া কিন্তু ঠিক আছে, আমার ধরাও আছে, তাই জন্য ঠিক আছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি প্র্যাকটিক্যালি যে কেমন স্টকে আমাদের থাকা উচিত আর কেমন স্টকে থাকা উচিত নয়। ভালো স্টক হলে সেটা রাখতে অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে যে একটা স্টক নিয়ে কথা বলি, ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক নিয়ে বলছি, ঠিক পিএনবি টিএনবির মতোই এরও চার্ট আছে, মানে এরকম বেড়েছে তারপর কনসলিডেট করছে, এটা দেখা যেতে পারে। তবে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে যেহেতু ইউনিয়ন ব্যাংক নিয়ে অনেক প্রশ্ন এসেছিল, তাই জন্য যদি আমাকে পার্সোনালি প্রশ্ন করেন যে পিএসইউ ব্যাংকের মধ্যে কি তোমার টপ পিক ইউনিয়ন ব্যাংক, আমার উত্তর হবে না। আমার টপ পিক হলো 3টে, মানে 4টে বলতে পারেন। এসবিআই সবসময় থাকবে, এসবিআই নাম্বার 1, এসবিআই থাকবেই। তারপর পিএনবি, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা। এই 4টে বাস্কেট যদি বলেন পিএসইউ ব্যাংকের মধ্যে, আমার কিন্তু ভাল লাগে। ঠিক আছে, সুতরাং ইউনিয়ন ব্যাংক থাকবে না, তাও চার্টটা একটু ভালো করছে বলে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। ও এখন কনসলিডেট করছে। জানেন, কোনো স্টক যখন বাড়ার পর কনসলিডেট করে, তার মানে সে একটা বড় মুভের জন্য তৈরি হয়েছে। সে উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, কিন্তু একটা কনসলিডেট করছে, তাই জন্য আপনাদের বলে দিলাম। তা সত্ত্বেও এটাও বললাম, কিন্তু পিএসইউ স্টকে আমার টপ 4টে পিক কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ওকে, তো চলুন এবার আসি পরের স্টকে, যেটা এসবিআই। তার আগে এসবিআইকে কভার করার আগে প্লিজ আবার রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন। আর আজকের সন্ধেবেলা আপনাদের জন্য ইউটিউবে একটা স্পেশাল ভিডিও আসতে চলছে, তার মানে টপিকটাই হলো 0 টাকায় 0 পয়সায় কি করে অপশন ট্রেড করতে পারেন, 0 পয়সায় কি করে অপশন ট্রেডিং করতে পারেন, যেটা একটু অ্যাডভান্সড লেভেলের। তবে শুনে রাখাটা ভালো, একটু অ্যাডভান্সড লেভেলের, যেটা আমি পার্সোনালিও পোর্টফোলিওতে করি। সেটা আমি আপনাদের সাথে আমার ব্রোকার স্টেটমেন্ট বা ব্রোকারের এই পেজ ওপেন করে আপনাদের সাথে প্র্যাকটিক্যালি কথা হবে। সেই ভিডিওটা আজকের সন্ধেবেলায় রিলিজ হবে, প্লিজ দেখবেন 0 পয়সায় কি করে অপশন ট্রেডিং করার স্ট্র্যাটেজি। যাই হোক, তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর এই ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন। আর যারা মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান, প্লিজ জয়েন বাটনটা ক্লিক করে একটু দেখে নেবেন। এসবিআই নিয়ে আলোচনা করি। এসবিআই দেখুন সুন্দর উইকলি চার্টে তো ব্রেকআউট অনেকদিন আগে থেকে দিয়ে বসে আছে এই বড় ক্যান্ডেলে, তারপর থেকে ফলো আপ হচ্ছে। প্রবলেম হলো এরপর কিন্তু একটু কনসলিডেশন ফেজে যেতে পারে। কনসলিডেশন ফেজে গেলে যাদের অনেক নিচে থেকে নেওয়া আছে, অনেকেরই, এসবিআইটা তো আমি আমার মানে এই চ্যানেলে অনেক বহুবার বলেছি, তো অনেকের হয়তো পজিশন থাকতে পারে বা অ্যাজ সাচ থাকতে পারে পিএসইউ তে, কেন এসবিআই কনসলিডেট করলে পিএসইউ সেক্টরটাও কনসলিডেট করবে। যদিও কনসলিডেট করেও তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই ইন দ্য সেন্স, মানে এখান থেকে ব্রেকআউটটা দিয়েছে, সুতরাং কনসলিডেট ওর একটু হতেই পারে, কারণ আরএসআইও এখন প্রায় 78-80-র কাছাকাছি আছে, একটু কনসলিডেট করতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট আপনাদের কনফিডেন্স দেওয়ার জন্যই বলছি যে এসবিআই এখনো খারাপ হয়ে যায়নি, মানে এসবিআই এর রেজাল্ট বলুন, এগুলো খারাপ হয়ে যায়নি। যদিও একটা বড় ব্রোকারেজ কোম্পানি, বিদেশি ব্রোকারেজ কোম্পানি কিন্তু পিএসইউ ব্যাংকগুলোকে একটু ডাউনগ্রেড করেছে, বলছে যে ওরা প্রাইসটা খুব বেড়ে গেছে, এবার হয়তো আরো একটু কারেকশন হবে। ওগুলো বিদেশি এরা করেই, আমার যে খুব একটা বিশ্বাস আছে বিদেশি ব্রোকারেজের প্রতি তা নয় একদমই। তো ঠিক আছে, তো এখনো এসবিআই ভালো, তবে ওই একটু কনসলিডেট করতে পারে। সেগুলো কিন্তু যারা অলরেডি একটু নেওয়া আছে তাদের একটু অ্যাড করার একটু সুযোগ খুলে দেবে, তাছাড়া আর কিছু নয়। ঠিক আছে, তবে মিনিংফুল কারেকশন একটু হবে বলে আমার মনে হয় না, একটু সাইডওয়েজ টু একটু কনসলিডেশন
আসলেও আসতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা আপনাদের বলা থাকলো। ওকে, এরপর আর কোনো স্টক আমি আপাতত রাখিনি, তবে কয়েকটা স্টক এমনিতেও ভালো করছে। যেমন কিছু ধরুন আমি মানে আপনাদের প্রশ্ন আসে তাই আমি করছি, আমার নিজের পার্সোনাল এখানে নেই বা পার্সোনাল লিস্টে নেই, ওয়াচ লিস্টে আমি রাখিনি, তবে আইইএক্স নিয়ে আপনাদের প্রশ্ন আসে, রেলওয়ে স্টকগুলো নিয়ে প্রশ্ন আসে। আইইএক্সকে আমি কেন করি না বা কেন ট্রেড করি না আমি বলছি, আইইএক্সে মাঝে মাঝে বাড়ে, 3-4% বাড়ে এবং 150 টাকার স্টক অনেকেই পকেট ফ্রেন্ডলি ভাবেন নিতে চাই, কিন্তু ওগুলো খুব নিউজ বেসড। আজকে একটা নিউজ আসে তার জন্য 3% বেড়ে যায়, আবার একটা নিউজ বা নেগেটিভ এলো তো 4% কমে যায়, সুতরাং ওটা চার্ট অনুযায়ী চলে না, নিউজ অনুযায়ী চলে, তাই জন্য আমি ওতে ট্রেড তেমন করি না বা আপনাদেরকেও বলি না। আর নিশ্চয়ই প্রশ্ন আসবে রেলওয়ে স্টকগুলো নিয়ে। রেলওয়ে স্টকগুলো দেখুন মিক্সড চলছে, কিছু কিছু ভালো চলছে কোনোদিন, কিছু কিছু খারাপ চলছে কোনোদিন। এই ফেজটা একটু থাকবে, এই ফেজটা কিছু সপ্তাহ বা কিছু মাস থাকতে পারে, তারপর আবার, তবে রেলওয়ে সেক্টরের স্টোরিটা শেষ হয়ে যায়নি, যাদের নিচে লেভেল থেকে ধরা আছে তারা অবভিয়াসলি ভালো স্টকে থাকতে পারে। যাই হোক, আশা করি ভিডিওটাকে ভালো লাগলো, একটু লাইক করে দেবেন, ভালো থাকবেন সবাই। আর আপনার স্ক্রিনে চলে আসবে ওই আমার 10টা ভিডিওর ওয়াচ লিস্ট, যেটা আমি 3 থেকে 5 বছরের জন্য আপনাদের সাথে অ্যানালিসিস পারপাসে শেয়ার করেছিলাম, দেখে নেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।